পরিবেশ বিজ্ঞান নামটা শুনলেই কেমন যেন একটু কঠিন মনে হয়, তাই না? কিন্তু যদি এর ভেতরের মূল ধারণাগুলোকে একটা গল্পের মতো করে সাজিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু পুরো ছবিটাই পরিষ্কার হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে চলেছি। কিছু জরুরি কনসেপ্টকে এক সুতোয় গেঁথে আমাদের এই গ্রহটাকে আরও ভালোভাবে চেনার চেষ্টা করব। তো আমাদের এই সফরটাকে আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। সবার আগে আমরা বোঝার চেষ্টা করব আমাদের এই গ্রহের জীবন্ত ব্যবস্থাগুলো, মানে সবকিছুর স্বাভাবিক অবস্থায় কিভাবে কাজ করে। এরপর আমরা দেখব মানুষের কাজকর্ম কিভাবে এই সুন্দর সিস্টেমটার উপর একটা চাপ তৈরি করছে। তৃতীয় ভাগে আমরা দেখব এই চাপের ফলে কি কি সুদূর প্রসারী প্রভাব পড়ছে। আর সবশেষে অবশ্যই আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগোনোর পথ খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, পরিবেশের সমস্যাগুলো নিয়ে কথা বলার আগে আমাদের তো আগে এটা জানতে হবে যে প্রকৃতি নিজে কিভাবে কাজ করে, তাই না? এটাই আমাদের প্রথম ধাপ। জীবনের এই যে মূল নকশা, সেটাকে একটু বোঝার চেষ্টা করা। সবকিছুর একেবারে গোড়ায় রয়েছে যে ধারণাটা, সেটা হলো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। খুব সহজ করে বললে এটা হলো একটা এলাকার সমস্ত জীবন্ত জিনিস আর তাদের চারপাশের জড় পরিবেশের, মানে মাটি, জল, বাতাসের একটা মেলবন্ধন। আর এই গোটা সিস্টেমটাকে যে চালাচ্ছে তার শক্তির উৎস কি? একটাই, আর সেটা হলো সূর্য। আচ্ছা, এই শক্তিটা তাহলে কিভাবে কাজ করে? এখানেই আসছে শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লোর ব্যাপারটা। সূর্য থেকে শক্তিটা প্রথমে কোথায় যায়? যায় উৎপাদকের কাছে, মানে গাছপালার কাছে। এরপর সে গাছপালা খেয়ে শক্তি পায় প্রাথমিক খাদক, মানে তৃণভোজী প্রাণীরা। আর তারপর যখন এই সব প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তখন আসে বিয়োজকদের কাজ। ওরা সবকিছুকে পচিয়ে পুষ্টিগুলোকে আবার মাটিতেই ফিরিয়ে দেয়। কি দারুণ একটা চক্র, তাই না? কিন্তু বাস্তবে ব্যাপারটা ঠিক এতটাও সরলরৈখিক নয়। প্রকৃতিতে শক্তির প্রবাহটা আরও অনেক বেশি জটিল, অনেকটা জালের মতো। মানে একাধিক খাদ্য শৃঙ্খল যখন একে অপরের সঙ্গে জুড়ে যায়, তখন তৈরি হয় একটা খাদ্য জাল বা ফুড ওয়েব। এখান থেকে আসলে বোঝা যায় শক্তিটা কিভাবে একটা গোটা সিস্টেমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে আমরা এত রকমের প্রাণী আর উদ্ভিদের কথা বলছি, এই সব কিছু মিলেই তৈরি হয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এর আবার 3টে আলাদা আলাদা লেভেল আছে। একটা হলো জেনেটিক, মানে একটা প্রজাতির মধ্যেই জিনের কত রকম ফের। আরেকটা হলো প্রজাতিগত বৈচিত্র্য, মানে একটা এলাকায় কত রকমের প্রজাতি আছে। আর সবশেষে হলো বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, মানে বন, জলাভূমি, এইসবের যে ভ্যারাইটি। এর একটা দারুণ উদাহরণ হলো আমাদের দেশের পশ্চিমঘাট পর্বতমালা, যেটা একটা গ্লোবাল বায়োডাইভার্সিটি হটস্পট। তাহলে এতক্ষণ আমরা দেখলাম প্রকৃতির স্বাভাবিক নিয়মকানুনগুলো, কিন্তু এখন আমরা গল্পের দ্বিতীয় পর্বে ঢুকছি। এই পর্বে আমরা দেখব মানুষের নানা কাজকর্ম কিভাবে এই স্বাভাবিক সুন্দর ব্যবস্থাটার ওপর একটা বিরাট চাপ তৈরি করছে। এখন প্রশ্ন হল, এই চাপটা আসছে কোত্থেকে, কিভাবে তৈরি হচ্ছে? এর তো অনেক কারণ আছে, কিন্তু চলুন শুরু করা যাক এমন একটা জিনিস দিয়ে যা আমরা বাতাসে মেশাই, মানে দূষণ। আর তার মধ্যে সবার আগে আসে বায়ু দূষণের কথা। আমরা প্রায় খবরে বা আর্টিকেলে PM 2.5-এর কথা শুনি, তাই না? এগুলো আসলে কি? এগুলো হলো বাতাসে ভাসমান অতীব সূক্ষ্ম, মানে 2.5 মাইক্রোমিটারের থেকেও ছোট ধূলিকণা। এতটাই ছোট যে এরা খুব সহজেই আমাদের নিঃশ্বাসের সঙ্গে সরাসরি ফুসফুসে ঢুকে যেতে পারে। আর বুঝতেই পারছেন এটা স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক। তো এই যে দূষণ, এর মাত্রাটা আমরা মাপব কিভাবে? এর জন্যই আছে AQI, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা আসলে একটা সহজ সংখ্যা, একটা স্কেল, যেটা আমাদের এক ঝলকে বলে দেয় যে আজকের বাতাসটা কতটা পরিষ্কার বা কতটা দূষিত। শুধু বায়ু দূষণই নয়, আধুনিক জীবনে আরও অনেক নতুন নতুন দূষণকারী এসে জুটেছে। যেমন ধরুন মাইক্রোপ্লাস্টিক, এই যে ক্ষুদ্র প্লাস্টিকের কণা, যেগুলো এখন সমুদ্র থেকে শুরু করে আমাদের খাবার, এমনকি শরীরেও পাওয়া যাচ্ছে। তারপর আছে ই-ওয়েস্ট, মানে বাতিল হয়ে যাওয়া সব ইলেকট্রনিক গ্যাজেট, যেগুলো থেকে বিষাক্ত পদার্থ ছড়ায়। আর হ্যাঁ, শব্দ দূষণকে তো ভোলাই যাবে না, যেটা আসছে মূলত ট্রাফিক আর কলকারখানা থেকে। আর এই সব কিছুর মধ্যে যেটা এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। আর এর পেছনে মূল ড্রাইভারটা কি? সেটা হলো মানুষের কাজকর্মের ফলে পরিবেশের লাগাম ছাড়াভাবে বেড়ে যাওয়া গ্রিনহাউস গ্যাস। এই জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একটা শব্দ এখন খুব শোনা যায়, নেট জিরো। এর মানে কি? খুব সোজা। এর মানে হলো একটা ব্যালেন্স তৈরি করা। আমরা বাতাসে যতটা গ্রিনহাউস গ্যাস ছাড়ব, ঠিক ততটাই আবার পরিবেশ থেকে সরিয়েও ফেলব। ফলে মোট পরিমাণটা আর বাড়বে না, একেবারে একটা ভারসাম্যের অবস্থা। আর এই নেট জিরো বা ভারসাম্যে পৌঁছানোর সবচেয়ে বড় রাস্তা হলো আমাদের শক্তির উৎসকে বদলে ফেলা। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে পরিষ্কার। একদিকে আছে জীবাশ্ম জ্বালানি, মানে কয়লা, তেল, যেগুলো একদিন ফুরিয়ে যাবে আর পরিবেশের অসংখ্য ক্ষতি করে।
আর অন্যদিকে আছে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি, যেমন সূর্যের আলো বা বাতাস থেকে পাওয়া শক্তি, যা অফুরন্ত এবং দূষণও প্রায় হয় না বললেই চলে। বেশ, আমরা তো পরিবেশের উপর এই চাপের কথাগুলো বললাম, কিন্তু এর ফল কি হয়? এই প্রভাবগুলো কিন্তু শুধু পরিবেশের মধ্যেই আটকে থাকে না, এর ঢেউ এসে পড়ে আমাদের স্বাস্থ্যে, আমাদের খাদ্য শৃঙ্খলে। চলুন দেখি কিভাবে এই রিপল এফেক্টটা কাজ করে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল বায়ো অ্যাকিউমুলেশন, মানে জৈব সঞ্চয়ন। ব্যাপারটা হলো, যখন কোনো বিষাক্ত পদার্থ, ধরুন কীটনাশক, পরিবেশে মেশে, তখন সেটা ধীরে ধীরে কোনো একটা জীবের শরীরে জমতে শুরু করে। ভাবুন তো, একটা ছোট মাছ দূষিত জলে সাঁতার কাটছে, আর রোজ একটু একটু করে বিষ তার শরীরে ঢুকছে। সময়ের সাথে সাথে ওই বিষটা তার শরীরে জমতে জমতে বেশ খানিকটা হয়ে যায়। আর এর পরের ধাপটা আরও ভয়ের, একে বলে বায়োম্যাগনিফিকেশন। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। খাদ্য শৃঙ্খলের যত উপরের দিকে যাওয়া যায়, এই বিষের ঘনত্ব তত বাড়তে থাকে। মানে ছোট মাছকে যখন বড় মাছ খায়, তখন ওই বিষটা আরও ঘনীভূত হয়, আর একদম শেষে যে পাখিটা ওই বড় মাছটাকে খাচ্ছে, তার শরীরে ওই বিষের মাত্রা হয়ে যায় মারাত্মক। সুতরাং মূল কথা হলো, পরিবেশের এই সমস্যাগুলো কিন্তু আমাদের থেকে দূরে নেই, এগুলো সরাসরি আমাদের স্বাস্থ্যকে আক্রমণ করে। যেমন বায়ু দূষণের সঙ্গে হাঁপানির মতো শ্বাসকষ্টের সরাসরি যোগ আছে। দূষিত জল থেকে কলেরার মতো রোগ ছড়ায়। আবার জলেই যদি বেশি ফ্লোরাইড থাকে, তাহলে ফ্লুরোসিস নামে একটা রোগ হতে পারে। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যা আর তার খারাপ প্রভাবগুলো নিয়েই কথা বললাম, কিন্তু তার মানে এই নয় যে পুরোটাই অন্ধকার। মানুষ কিন্তু এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে চুপ করে বসে নেই। চলুন এবার আমাদের আলোচনার শেষ পর্বে যাই, যেখানে আমরা সমাধান আর ভবিষ্যতের কথা বলবো। দেখব কিছু আন্দোলন, আইন আর নতুন চিন্তাভাবনার কথা। আমাদের দেশে, মানে ভারতে, পরিবেশ রক্ষার চেষ্টা কিন্তু আজকে নয়, এর একটা লম্বা ইতিহাস আছে। এই টাইমলাইনটা দেখুন। সেই ১৯৭২ সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন পাশ হয়েছিল। তার ঠিক পরেই ১৯৭৩ সালে আমাদের জাতীয় পশু বাঘকে বাঁচাতে শুরু হয় প্রজেক্ট টাইগার। আর ১৯৮৬ সালে তো একটা যুগান্তকারী আইনই চলে আসে, পরিবেশ সুরক্ষা আইন। মানে পদক্ষেপ অনেক আগে থেকে নেওয়া হচ্ছিল। আর এই সব আইন আর পদক্ষেপের পেছনে যে মূল ভাবনাটা কাজ করে, সেটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। নামটা শুনতে ভারী হলেও কনসেপ্টটা খুব সহজ। এর মানে হলো, আমরা এমনভাবে নিজেদের উন্নতি করব যাতে আমাদের এখনকার প্রয়োজনও মেটে, আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ বা সুযোগের কোনো অভাব না হয়। এই টেকসই উন্নয়নের একটা দারুণ মডেল হল সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি। আমরা এখন কি করি? একটা জিনিস তৈরি করি, ব্যবহার করি, আর তারপর ফেলে দেই, তাই তো? কিন্তু সার্কুলার ইকোনমি বলছে না, ফেলে দিলে চলবে না। ব্যবহারের পর জিনিসটাকে আবার সিস্টেমে ফিরিয়ে আনতে হবে, যাতে সেটাকে রিসাইকেল করে বা নতুন করে বানিয়ে আবার কাজে লাগানো যায়। এতে আবর্জনাও কমে, আবার আমাদের মূল্যবান সম্পদেরও সঠিক ব্যবহার হয়। তবে শুধু আর নতুন করে ক্ষতি না করলেই কি হবে? যা ক্ষতি আমরা অলরেডি করে ফেলেছি, সেটার কি হবে? এখানেই আসছে ইকোসিস্টেম রিস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের ধারণা। মানে যে ইকোসিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা। আর এটাই হতে চলেছে ভবিষ্যতের সবচেয়ে জরুরি কাজগুলোর মধ্যে একটা। তাহলে আমরা পুরো গল্পটা শুনলাম, কিভাবে আমাদের গ্রহের সিস্টেম কাজ করে, কিভাবে তার উপর চাপ তৈরি হচ্ছে, আর কিভাবেই বা আমরা সমাধানের দিকে এগোতে পারি। সবটা জানার পর এখন শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই পৃথিবীকে সারিয়ে তোলার যাত্রায় আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী হবে?